দেখতেই পাচ্ছেন আমার চুলগুলোর কি অবস্থা। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে, প্রচণ্ড হাওয়া। শূন্যতাও যে এত সুন্দর হতে পারে, শুষ্ক শীতল ধূসর মরুভূমিতেও যে এত রঙের খেলা চলে, তা বোধহয় স্পিতি ভ্যালিতে না আসলে অনুভব করাটা একটু কঠিন। স্পিতি, যেখানে শব্দ হারিয়ে যায়, শুধু নীরবতা কথা বলে। গত পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম হিমাচলের অপূর্ব সুন্দর গ্রাম কল্পা। আজ কল্পাকে বিদায় জানাবার পালা। আমরা এগিয়ে যাব স্পিতি উপত্যকার পথে। এদিকের ভূমিরূপ সম্পূর্ণ আলাদা। ধীরে ধীরে আমরা এখন হিমাচলের আরও উচ্চতার দিকে এগিয়ে চলেছি। হিমালয় এখানে রুক্ষ শুষ্ক ধূসর, মাঝে মধ্যে দু একটি ছোট ছোট পাহাড়ি জনপদ মরুদ্যানের মতো জেগে রয়েছে। আপনাদের নিয়ে পৌঁছে যাব ভারত তিব্বত সীমান্তের খুব কাছে অবস্থিত হেরিটেজ হিমালয়ান গ্রামে। তবে যাবার আগে সকালের প্রথম আলোয় মাউন্ট কিন্নর কৈলাসের স্বর্গীয় রূপ আপনাদের আরও একবার দর্শন করাবো। এখন বাজছে 8:30 আর আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি। লাগেজপত্রগুলো তোলা হচ্ছে গাড়িতে, সেটা হয়ে গেলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আর আমরা ছিলাম কালকে এই হোটেলটাতে, এই যে হোয়াইট ক্যাসেল। আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা একদম কল্পায় ঢোকার ঠিক শুরুতেই এবং রাস্তার পাশেই এটা। আমাদের যাত্রা শুরু হলো কল্পা থেকে স্পিতি উপত্যকার অন্যতম একটি মায়াবী গ্রাম ধানকারের উদ্দেশ্যে। এই পথের দূরত্ব অনেকটাই। আমাদের আজ 190 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তবে স্পিতি ভ্যালির আসল অ্যাডভেঞ্চার শুরু হয় এই কল্পার পর থেকেই। আমরা এখন পেরোচ্ছি শহীদ সেতু বা মাটায়াস খারো ব্রিজ। 2005 সালের 8ই সেপ্টেম্বর ভারতীয় সেনা যখন এই ব্রিজ তৈরি কাজ করছিল, সেই সময় শতদ্রু নদীতে হঠাৎই ভয়ঙ্কর হড়পা বান চলে আসে এবং তাতে 42 জন ভারতীয় সেনার মৃত্যু হয়। ওই 42 জন শহীদের স্মরণেই এই ব্রিজের নামকরণ করা হয়েছে শহীদ সেতু। এখানে রয়েছে চেকপোস্ট, সেই চেকপোস্টে এখন সব ডিটেলস চেক হচ্ছে। আমরা এখন ক্রস করছি স্পিলো শহর। স্পিলো হলো কিন্নর জেলার একটি ছোট পাহাড়ি জনপদ। এই স্পিলো পার করার পর থেকেই চোখে পড়তে লাগলো লাদাখের মতো ভূপ্রকৃতি। মাথার ওপর নীল আকাশ আর চারিপাশে রুক্ষ ধূসর পাহাড় শ্রেণী। দেখুন একেবারে ল্যান্ডস্কেপ কিন্তু পুরো বদলে গেছে। এখন আর ছোটখাটো কয়েকটা ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর রাস্তাও বেশ দুর্গম, তবে এই রাস্তাতেও কিন্তু HRTC-র বাস ঢুকে পড়ছে। অর্থাৎ এই গোটা হিমাচলেই কিন্তু দেখলাম যে বাসের কানেক্টিভিটি কিন্তু খুবই ভালো। যারা বাজেট ট্রাভেল করতে চান তারা কিন্তু বাস অ্যাভেল করতে পারেন। তবে এরকম দুর্গম এরিয়াতেও থ্যাঙ্কস টু BRO যে রাস্তা কিন্তু একদম দারুণ, একদম পুরো মাখনের মতো রাস্তা, কোথাও কোনো অফরোডিং নেই। পুরো রাস্তাটাই কিন্তু শুটিং স্টোন এরিয়া, যে কোনো সময় উপর থেকে পাথর গড়িয়ে আসতে পারে, তাই সবসময় কিন্তু গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। এটা আমরা ক্রস করলাম রোপা ভ্যালি মোড়।
এই রোপা ভ্যালি মোড় থেকে পেছনে একটা বাঁ দিকের রাস্তা ছিল, ওটা দিয়ে চলে গেলে পারে 12 কিলোমিটার দূরেই রয়েছে 1000 বছরের পুরনো মনাস্ট্রি। রুক্ষ ধূসর পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ি মহকুমা শহর পুতে। আমরা এখন দাঁড়িয়ে আছি পুয়ের একটু আগে। এখান থেকে আমাদের গাড়ি আর কি পেট্রোল ভরবে। এরপরে কিন্তু কাজার আগে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, তাই আপনারা এই পার্লের একাঙ্কিও অথবা এই পু এরকম কোনো জায়গা থেকে আপনারা কিন্তু একদম ট্যাঙ্ক ফুল করে নেবেন। আমরা এখন পু ভিলেজ ক্রস করছি। এই পু ভিলেজ কিন্তু বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা। যখন পুরাকালে ভারতের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্য চলতো, তখন কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট ছিল এই পু ভিলেজ। তো আমরা এখন সেই পু ভিলেজটাকে ক্রস করছি। জাস্ট ডাবলিন ব্রিজটা ক্রস করলাম, করে এখানে নিচেই রয়েছে ডাবলিন চেকপোস্ট। সেখানে একটু জাস্ট ডিটেলস চেক করে ওনারা ছেড়ে দিচ্ছেন। আর এখান থেকে খাব এখনো 10 কিলোমিটার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খাব ব্রিজে। এই খাব ব্রিজেই কিন্তু রয়েছে শতদ্রু এবং স্পিতি নদীর কনফ্লুয়েন্স। শতদ্রু এবং স্পিতি নদী এখানে এসে মিলিত হয়েছে, আর তার ওপরেই হচ্ছে ঠিক ব্রিজটা, খাব ব্রিজ। সিন্ধু নদের সব থেকে দীর্ঘতম উপনদী শতদ্রু সুদূর তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে শিবকিলা হয়ে ভারতে প্রবেশ করেছে। অন্যদিকে স্পিতি নদী হিমাচল প্রদেশের কুনলুন পাস থেকে উৎপন্ন হয়েছে। ভৌগোলিকভাবে এখানে এই যে পাহাড়ের যে স্ট্রাকচারগুলো, এগুলো দেখে আমাদের স্পিতি ভ্যালি মনে হলেও আমরা কিন্তু এখনও পর্যন্ত স্পিতি ভ্যালিতে এন্টার করতে পারিনি। এটা কিন্তু এখনও আমরা কিন্তু কিন্নরের মধ্যেই রয়েছি। আরও সামনে গিয়ে যে সুন্দর চেকপোস্ট আছে, সেই সুন্দর চেকপোস্ট থেকেই কিন্তু আমরা অফিসিয়ালি স্পিতি ভ্যালিতে আমরা এন্টার করব। এখানে নিচে একটা দোকানও রয়েছে, এখান থেকে চা, কফি, ম্যাগি এসব আপনারা খেতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার চুলগুলোর কি অবস্থা। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে, প্রচণ্ড হাওয়া, ভীষণ ঠান্ডা লাগছে। আচ্ছা, এই জায়গাতে যে আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এটা কিন্তু NH5 আর উল্টো দিক থেকে আসা NH 505, তাদেরও কিন্তু এটা একটা জাংশন। এরপরে গোটা লাহু স্পিতি ভ্যালিতে কিন্তু আমাদের সঙ্গে NH 505 থাকবে। খাব সঙ্গম ব্রিজে কিছুটা সময় কাটিয়ে আবারও শুরু হলো পথ চলা। জানালা দিয়ে উপভোগ করছি শুষ্ক শীতল মরুভূমির শ্বাসরুদ্ধকর দৃশ্য। যত উপরে উঠছি ততই পরিবেশ আরও দুর্গম হচ্ছে। চারিদিকে রঙের এত বৈচিত্র্য, পাহাড়ে গায়ে এত রকমের ভাঁজ, সত্যি বিমোহিত হয়ে উপভোগ করছি। যত উপরের দিকে উঠছি ততই লোকজনের সংখ্যা ক্রমশ কমে আসছে। মাঝে মাঝে মরুদ্যানের মতো দু একটি ছোটোখাটো জনপদ চোখে পড়ছে। আমরা এখন চলেছি নাকোর উদ্দেশ্যে। নাকো এখান থেকে আর 7 কিলোমিটার মতো বাকি রয়েছে। আর অলরেডি দেখুন এখানকার ভূমিরূপটা কি বিস্ময়করভাবে বদলে গেছে। গাছপালা তো প্রায় নেই বললেই চলে, সঙ্গে পাহাড়গুলোর যে কালার বা যে টেক্সচার, সেগুলোও কিন্তু বহুলাংশে চেঞ্জ হয়ে গেছে। কোথাও কালো, কোথাও বাদামি, কোথাও আবার মাটির রঙের পাহাড়। আর তার সঙ্গে পাহাড়গুলোর টেক্সচারও সব এক এক রকমের হয়ে রয়েছে। কিছু দূর যেতেই চারিদিকে শুষ্ক তুষার পাহাড়ের মাঝে দেখা মিলল এক ফালি সবুজের। বুঝলাম ওটাই কিন্নর জেলার শেষ গ্রাম নাকো। আমরা এসেই গেছি নাকো ভিলেজে। তবে প্রথমে আগে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর আমরা নাকো লেক আর নাকো মনাস্ট্রি দেখতে যাব। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন আমরা চলে এসেছি ভারত চীন সীমান্তের খুব কাছে অবস্থিত হাংরাং উপত্যকার সবথেকে বড় গ্রাম নাকোতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মায়াবী গ্রামটি যেন ধূসর প্রকৃতির মাঝে এক টুকরো মরুদ্যান।
এই গ্রামটির মূল আকর্ষণ হলো 11শো শতাব্দীর একটি প্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি এবং গ্রামের ঠিক মাঝখানে থাকা পান্না সবুজ জলের একটি স্বচ্ছ লেক। নাকোতে কিন্তু এই পর্যন্ত গাড়ি চলে আসছে। এইখানে এসে আপনারা গাড়ি পার্কিং করে তারপর মনাস্ট্রি বা লেকের দিকটা একটু হেঁটে গেলেই আপনারা পৌঁছে যেতে পারবেন। और एक बार फिर से এই হচ্ছে নাকো মনাস্ট্রির এন্ট্রান্স। এই মুহূর্তে আমরা রয়েছি নাকো মনাস্ট্রির সামনে। এই নাকো মনাস্ট্রি 11th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। ডোচেন রিনচেন জাংপো, যিনি কিনা বিভিন্ন বুদ্ধিস্ট স্ক্রিপচার্সগুলোকে সংস্কৃত থেকে তিব্বতে অনুবাদ করেছিলেন, তিনি হচ্ছেন এখানকার প্রতিষ্ঠাতা। 11th সেঞ্চুরিতে তৈরি হওয়া এই প্রাচীন মনাস্ট্রিটির তিব্বতী নাম লোৎসাপা ঝাকাং। এখানে গুরু পদ্মসম্ভবের পায়ের ছাপ আছে বলে বিশ্বাস করা হয়। মঠের ভিতরের দেওয়ালে রয়েছে শতাব্দী প্রাচীন তিব্বতী চিত্রশিল্পীদের হাতে আঁকা বিভিন্ন সব ছবি। নাকো মনাস্ট্রি দেখে আমরা এখন নাকো লেকের দিকে যাচ্ছি। কিছুটা হাঁটতে হয়। নাকো গ্রামের সরু আঁকাবাঁকা গলি দিয়ে কিছুটা হেঁটে গেলে গ্রামের ঠিক শেষ প্রান্তেই রয়েছে ডিম্বাকৃতি নাকো লেক। এই গ্রামের জনসংখ্যা 1000-এর কাছাকাছি। 2011-র হিসেব অনুযায়ী 128টি পরিবার এখানে বসবাস করে। মূলত চাষবাস আর পর্যটনই হলো এখানকার মানুষের জীবিকার উপায়। এই দেখুন, এই নাকো গ্রামে কিন্তু আপেল অর্চার্ডও আছে। এখানে আপেল ফলে আছে এখন, সব রেড অ্যাপেল। 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই নাকো লেকটি স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র। কথিত আছে গুরু পদ্মসম্ভব এখানে ধ্যান করেছিলেন। লেকের চারিপাশে রয়েছে পপলার আর উইলো গাছের সারি। এই শান্ত স্থির জলে যখন পিছনের তুষার শুভ্র হিমালয়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে, তখন তা সত্যিই দারুণ এক মায়াবী দৃশ্যের অবতারণা করে। এই দেখুন, লেকের জলে মাছ ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, জলটা বেশ স্বচ্ছ, ট্রান্সপারেন্ট, তার জন্য পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা আমরা ক্রস করছি হচ্ছে মালিং নালা। এটা একদম শুটিং স্টোন এরিয়া, ডেঞ্জারাস রাস্তা পুরো। এই যে সবসময় রাস্তা দিয়ে এরকম এখানে জল থাকে, বেশিরভাগ সময় রাস্তা ভেঙে যায়, গাড়ি চলাচলের অসুবিধা হয়ে পড়ে। মালিংনালা পেরোনোর পর টাবোর দিকে যেতে রাস্তা অনেকটাই ডাউনহিল। এখন যে জায়গাটা আমরা ক্রস করছি, একটু লক্ষ্য করে দেখুন, এখানকার ভূমিরূপ অনেকটাই চাঁদের ল্যান্ডস্কেপের মতো। এই জায়গাটাকে বলা হয় মুনল্যান্ড। লাদাখের সার্চুতেও এরকম মুনল্যান্ড আছে। সাধারণত এসব জায়গাতে প্রবল বেগে হাওয়া চলে, আর সেই হাওয়াতে মিশে থাকে প্রচুর বালি। বালি মিশানো এই হাওয়ার ঘর্ষণেই পাহাড় ক্ষয়ে সৃষ্টি হয় এমন ল্যান্ডস্কেপ। আমরা এখন পেরোচ্ছি ছাঙ্গো গ্রাম। স্পিতি নদীর পাশে অবস্থিত এই ছাঙ্গো একটি ছোট্ট পাহাড়ি জনপদ। প্রসঙ্গত বলে রাখি, স্পিতি কথার অর্থ মধ্যবর্তী স্থান। ভারত এবং তিব্বতের মাঝে অবস্থিত বলেই এরকম নামকরণ। ছাঙ্গো থেকে তাবোর দূরত্ব এখনও 41 কিলোমিটার। এখন দাঁড়িয়ে রয়েছি সুন্দর চেকপোস্টে। এখানে ডিটেলস চেক করা হচ্ছে। এই সুন্দর চেকপোস্ট পেরোবার পরেই কিন্তু আমরা অফিসিয়ালি স্পিতি ভ্যালিতে এন্ট্রি করছি। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। আমরা স্পিতি ভ্যালি এন্টার করে গেলাম।
আর ডান দিক দিয়ে ওপরের দিকে যে রাস্তাটা চলে গেল সেদিকটা হচ্ছে কৌরিক। এই কৌরিক হচ্ছে এদিকের ইন্ডিয়া চায়না বর্ডারে অবস্থিত লাস্ট ভিলেজ। সামনের আকাশটা দেখুন খালি, যে এই পড়ন্ত বিকেলে আকাশে পুরো একদম রঙের খেলা চলছে। কথায় বলে সামটাইমস জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন। এই শুষ্ক শীতল মরুভূমির দুর্গম পথে চলতে চলতে বারে বারেই মনে হচ্ছিল স্পিতি ভ্রমণে শুধু শারীরিক জোর নয়, মানসিক জোরেরও দারুণভাবে প্রয়োজন। আর একবার যদি শারীরিক এবং মানসিক জোর নিয়ে এই স্পিতি ভ্রমণ সম্পূর্ণ করা যায়, তবে শহুরে ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার পরও তার অনুরণন অনেক দিন স্থায়ী হয়। সেদিন আমরা কল্পা থেকে ধানকারের দীর্ঘ যাত্রাপথের কারণে এবং সময়ের অভাবে গিউমমি এবং তাবো মনাস্ট্রি কোনোটিই দেখে উঠতে পারিনি। হিমালয়ের এত উচ্চতায় রহস্যময় মমি এবং প্রায় 1000 বছরের পুরনো মনাস্ট্রি না দেখতে পাওয়ার আক্ষেপ কিছুটা হলেও এই শেষ বিকেলে আমাদের যাত্রাপথকে পিচ্ছিল করে দিয়েছিল। এরপর সিচলিং গ্রাম পেরিয়ে খাড়াই আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে রাতের অন্ধকারে আমাদের গাড়ি এগিয়ে চলল একদা স্পিতি উপত্যকার রাজধানী হিমাচলের শতাব্দী প্রাচীন গ্রাম ধানকারের দিকে। চারিদিকের অস্বাভাবিক নিস্তব্ধতা আর অন্ধকারের গভীরতা পুরো যাত্রাপথটাকেই গোলকধাঁধাময় করে তুলেছিল। পথ চলতে চলতে সেদিন মনে হয়েছিল কিছু পথ থাকে যা শুধু আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছে দেয় না, সেই গন্তব্যে পৌঁছানোর পর পরবর্তী গল্পের প্রেক্ষাপটটাও তৈরি করে দেয়। গুড ইভিনিং, এখন বাজছে 1:30 আর আমরা এখন সবেমাত্র ধানকারে ঢুকলাম। আজকে অনেকটা জার্নি ছিল আমাদের, প্রায় 190-95 কিলোমিটার। কল্পা থেকে আমরা সকাল 8:30টায় বেরিয়েছিলাম আর এই 8:30টায় আমরা পৌঁছাদের। রুম ট্যুরটা একটু করিয়ে দিই। এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো রুম। এখানে একটা বড় খাট রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে, যা ঠান্ডায় এখানে ইলেকট্রিক কেটেলটা খুব দরকার ছিল, দিয়েছে। এদিকে রয়েছে একটা এরকম সেন্টার টেবিল রয়েছে, এখানে সোফা রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যে সব থেকে দরকার সেটা হচ্ছে গিজার এখানে রয়েছে। এই হচ্ছে আমার রুম থেকে ধানকারের রাতের ভিউটা। কাল যেহেতু পূর্ণিমা, তাই এই যে চাঁদ মামা রয়েছেন, আকাশ পরিষ্কারই আছে। কি অসাধারণ লাগছে এই চাঁদের আলোতে। সেদিন রাতে ধানকারের পরিষ্কার নির্মল আকাশে চাঁদের আলোর ছটায় গোটা ধানকর গ্রাম প্লাবিত হয়ে গেছিল। মনে এক অদ্ভুত অনুভূতি জন্মেছিল। এক গভীর প্রশান্তি নিয়ে সারাদিনের ক্লান্ত শরীরটাকে নরম বিছানায় খুব তাড়াতাড়ি এলিয়ে দিলাম। কিন্তু তখনও কি জানতাম এটা ছিল আসলে প্রকৃতির এক নিঃশব্দ সতর্কবার্তা।